আমরা শুরু করছি। সরি, আজকে একটু দেরি করে ফেললাম বোধহয়। আমরা গতকালকে এই স্লাইড পর্যন্ত এসেছিলাম। বলা হচ্ছিল যে ফিল্মের নিচে ফিলিফন করেশন প্রসিড করতে থাকে। ফিল্মের নিচে প্রথমে একটা জায়গা ছিদ্র হয়, ফিল্মের একটা জায়গা ছিদ্র হয়। সেই ছিদ্রটা হচ্ছে এই ছিদ্র হয়ে ওখানে ওই ফিল্মের কোনো একটা জায়গা ভেঙে যায়, একটু ভেঙে যায়। সো এখানে এখানে চিত্রে যেটা দেখানো হচ্ছে, এটা এই জায়গাটায় ভেঙে গিয়েছিল, ফিল্ম ভেঙে যায়। তো ফিল্ম ভেঙে গেলে ভিতরের যে সারফেস, সেই সারফেসটা এনভায়রনমেন্টাল কন্ট্যাক্টে চলে আসলে ওখানে করেশন হয়। এবং এই যে করেশনটা এই বাকি ফিল্মকে আর ভাঙে না। এটা হচ্ছে ফিল্মের উপরের সারফেস। এই যে আমি পাশ দিয়ে লাইনটা নিচ্ছি বোঝানোর জন্য। ফিল্মের উপরের সারফেস এটা উপরের সারফেস। ফিল্মটা ভাঙেনি, শুধু ভেঙেছে এই জায়গাটাতে। এইবারে এই সামনের দিকে সে এগিয়ে যায়। প্রথমে এইটাই হেড, এইটাই টেইল। তারপরে এই জায়গায় করেশন হতে হতে সামনের দিকে এগোতে যায়, তখন দুইটা পার্ট হয়। সামনে এইটুকু হলো হেড, যেটা অ্যাক্টিভ পোর্শন। এই হেডটাও ওই ফিল্মের নিচে অবস্থিত, আর বাকি এইটুকু হচ্ছে টেইল, ইনঅ্যাক্টিভ। কিছু সময় পর হেডটা এগিয়ে সামনের দিকে আসে, পুরোটাই ফিল্মের ভিতরে চলছে। সো পুরো পিছনের টুকু টেইল হয়ে যায়, এইটুকু হচ্ছে অ্যাক্টিভ হেড। এইভাবে এগোতে এগোতে এই পোর্শনটা হচ্ছে এখন অ্যাক্টিভ হেড আছে। সো করেশন এখন এখানে হচ্ছে, এটা সামনের দিকে এইভাবে আরো এগিয়ে স্ট্রেট লাইন এগিয়ে যেতে থাকবে। এবং এই যে হেডটা, এটা অলওয়েজ ফিল্মের ভিতরে আছে। এই পুরো অংশটা ফিল্মের ভিতরে আছে, শুধুমাত্র ফিল্ম এই জায়গায় একটু ভেঙে গেছে এবং এখান থেকে এয়ার এর ভিতরে যেতে পারে। এয়ার আর কোথাও পারে না। এসব জায়গায় এয়ার ভিতরে যেতে পারে না। এয়ার ভিতরে যেতে পারে না, কারণ ফিল্ম আছে, ফিল্ম ভাঙেনি। ফিল্মের ভিতর দিয়ে এটা ডিফিউজ হয়ে যাচ্ছে ফিলামেন্টের মধ্যে। বাইরে থেকে তাহলে কি শুধু ওই ভাঙা পোর্শনের ওই লাল দাগটা শুধু দেখতে পারবো? বাইরে থেকে ভাঙা পোর্শনের লাল দাগ, ভাঙা পোর্শনের এইটা না, তা দেখতে পাবে না। তোমার এই জায়গাটা এই করেশন যে হয়ে যাচ্ছে, ফিলামেন্ট মানে কি একটা তারের মতো না? সো একটা তারের মতো এখান দিয়ে, মানে এই ফিল্মটাকে উঁচু করে দিয়ে চলে যাচ্ছে। যে সামনে এই পোর্শনটা যে এখনো করেশন হয়নি, তার 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 হচ্ছে সাবস্ট্রেটের লেভেলটা হচ্ছে এই এরকম। সাবস্ট্রেট মানে সারফেসের লেভেলটা হচ্ছে এরকম জায়গা দিয়ে যাচ্ছে, এরকম জায়গা দিয়ে যাচ্ছে। সো এখন হচ্ছে হেড, এখানে এই হেডটা যখন সামনে প্রসিড করবে, এই কোটিংটা ফুলে যাবে। কোটিংটা ফুলে যে এই কোটিংটা এরকম জায়গা, এই যে এই জায়গার ভিতরটা ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। বোঝা গেছে ব্যাপারটা? ফাঁকা হয়ে গেছে, ফিল্মটা ভাঙেনি, ফিল্মটা ভেঙেছে শুধু এই জায়গাটা, শুরুটা সামনে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। একটা জায়গা সাবস্ট্রেট থেকে যখন কোটিংটা উপরে উঠে যাচ্ছে, সেটা তো এরকম একটা জায়গা। সো আমি যদি সারফেসটাকে এরকম জায়গা এরকম ধরি, এরকম একটা সারফেস, এটা যদি ক্যান হয় এটা কার্ভ সারফেস, ক্যান না হলে এটা ফ্ল্যাট সারফেস। সো ফিলামেন্টটা এই জায়গা দিয়ে ফুলে চলে যাচ্ছে, এই জায়গা দিয়ে ফুলে চলে যাচ্ছে। সো এই জায়গাটাকে শুধু ফুলে গেছে, তাই না? বাকি এই জায়গা কোনো ফিলামেন্ট যায়নি। সো এই জায়গা থেকে এই জায়গাটা কি হয়ে যাবে, ডাল হয়ে যাবে। সাবস্ট্রেট থেকে ফুলে উঠেছে, কার্ভ হয়ে উঠেছে, এরকম কার্ভ হয়ে উঠেছে। বোঝা গেছে ব্যাপারটা? সো এই জায়গাটা তোমার শাইনি দেখাচ্ছে, কিন্তু এখানে একটা ফিলামেন্ট স্ট্রেট চলে যাচ্ছে এরকম, ভাঙে না এটা। স্যার আমরা কি এই ফিলামেন্টটাই বড় করে দেখছি এই সাদা ছবিতে? হ্যাঁ, ফিলামেন্টটাই বড় করে দেখছি। এটা এই যে এটা পুরো ফিলামেন্টটাই হচ্ছে এটা। সাবস্ট্রেটের সারফেস এই যে এখানে যেখানে বললাম, এই যে সাবস্ট্রেটের সারফেস আরো নিচ দিয়ে এই যে ফিলামেন্টটা যে উঁচু হয়ে গেল, ফুলে গেল, সেই উঁচু লেভেলটা হচ্ছে এই। হ্যাঁ, আর যেখানে মনে করে এই পর্যন্ত আসছে ফিলামেন্ট, আমি আরো টেনে নিয়ে গেলাম, মনে করে এই পর্যন্ত আসছে ফিলামেন্ট। সো দিস ইজ ফিলামেন্ট হেড। এই সামনে যে অংশটুকু হয়নি, এখনো এফেক্টেড হয়নি, সেই জায়গায় সাবস্ট্রেটটা এই নিচ দিয়ে যাচ্ছে, মানে সাবস্ট্রেট না, কি বলবো, যে সারফেসটা আনএফেক্টেড সারফেস থেকে নিচ দিয়ে যাচ্ছে। দেখো ফিলামেন্টের সারফেসটা কিন্তু এর উপর দিয়ে, মানে ফুলে গেছে বলে এই উপর দিয়ে যাচ্ছে। এই জায়গা দিয়ে কোটিং এর লেভেলটা এই জায়গায় আছে, যখনই সেটা সামনে প্রসিড করবে তখনই সেটা ফুলে যাবে। বুঝা গেছে? সাবস্ট্রেট থেকে উঠে আসবে এরকম। সো এই তুমি যেটা দেখছো, এটা পুরো ফিলামেন্টটাই দেখছো, বড় করে দেখানো আছে। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। এই ফিলামেন্টটা এখন এই যে বলা হয়েছে যে স্ট্রেট লাইনে চলবে এবং কতগুলো
মানে সে যেভাবে যায় সেখান থেকে কিছু ফর্মুলা ড্রাইভ করা হয়েছে যে সে কিভাবে যায়, সে কি শুধু স্ট্রেটেই যায়, তা শুধু স্ট্রেট, এটা তো র্যান্ডম আমি একটা দেখালাম, এটা মানে এখানে তো আমি একটা দেখালাম, আর একটা র্যান্ডমলি ফিলামেন্ট, আর একটা তো এইভাবে, সেটাও স্ট্রেটে যাবে, তার একটা ফিলামেন্ট এইভাবে আসবে, এইভাবে আসবে, আসবে না, র্যান্ডমলি তো চলতে থাকবে এইভাবে, সেও স্ট্রেটে আসতেছে, এসে তারপরে কি হবে, ফিলামেন্টটা এবার হেডটা এবার এর সঙ্গে ধাক্কা লাগবে, কার সঙ্গে, আগে যাওয়া আর একটা ফিলামেন্টের টেইলের সঙ্গে ধাক্কা লাগবে, টেইলের সঙ্গে ধাক্কা লাগলে এইবার কি হবে, যে যেখানে ফিলিফর্ম করেশন হয় সেইটা নিয়ে দেখা গেছে যে এইটা যখন ধাক্কা লাগছে তখন কি হচ্ছে, সেইগুলোকে একটা ফর্মুলার ভিতরে আনা হয়েছে, সেই ফর্মুলাগুলো হচ্ছে এই ফিলামেন্টের ক্যারেক্টারিস্টিক্স, সেইগুলোই আমরা এখন আজকে দেখবো। ইন্টারাকশন বিটুইন করেশন ফিলামেন্টস হ্যাভ সাম ক্যারেক্টারিস্টিক্স, সে একটা সেট অফ ফর্মুলার ভিতরে আনা হয়েছে, সেই ফর্মুলা গুলো কি, ফার্স্ট ওয়ান যেটা দেখালাম, ফিলামেন্টস মুভ ইন স্ট্রেট লাইনস, কোন সময় ফিলামেন্ট এরকম এরকম যে খেয়াল খুশি মতো এরকম এরকম যাবে না, সে সবসময় স্ট্রেট লাইন চলবে, স্ট্রেট লাইন আগেরটা যেমন দেখি। সো দিস ইজ ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স, filament doesn't cross active tails of other filaments. একটা ফিলামেন্ট, ওই যে একটু আগে যে ছবিটা দেখালাম, যে একটা ফিলামেন্ট যাচ্ছে এইভাবে, সো স্ট্রেট লাইনে, প্রথম এক নম্বরে বলা হয়েছে স্ট্রেট লাইনে চলবে, সো স্ট্রেট লাইনে, সো এইটুকু হচ্ছে হেড, এইটুকু হচ্ছে হেড, বাকিটা সব টেল, ইনঅ্যাক্টিভ টেল। তাহলে আর একটা ফিলামেন্ট, সেও তো স্ট্রেট লাইনে আস্তে আস্তে, সে কি হলো, সে স্ট্রেট লাইনে আস্তে আস্তে, তাহলে কি হবে, এর হেডটা কি হবে, এইটা এর হেড, সে কি করলো, আর একটা ফিলামেন্ট, এই জায়গাটা তো ফুলে গেছে, অলরেডি ফুলে গেছে, আর একটা হেডের আর একটা ফিলামেন্টের টেইলকে সে হিট করলো, হিট করে এবার কি করবে, এটা কি ক্রস করে চলে যাবে এই পাশে, নো, filament does not cross inactive tails of other filaments, অন্য ফিলামেন্টের ইনঅ্যাক্টিভ টেলকে সে ক্রস করে যাবে না, তাহলে কি হবে, সে রিফ্লেক্ট করবে, সে রিফ্লেক্ট করে ব্যাক করবে, এবং রিফ্লেকশনের একটা নিয়ম আছে, রিফ্লেকশন অফ করেশন ফিলামেন্ট এর নিয়ম হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তার মানে হচ্ছে কি, সে এখান থেকে আসবে, এখান থেকে এসে তার এখানে বন্ধও হয়ে যাবে, ক্রসও করবে না, তার ফার্দার প্রোগ্রেস বন্ধ হবে না, সে রিফ্লেকশন করে সেই দিকে যাবে, যখন এই দিকে আসলে এই মুহূর্তে এটা কিন্তু একটা ফিলামেন্টের হেড এখন এই জায়গা, এইটা হেড, এটা এখন টেল হয়ে গেছে, সো এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কত ছিল, এইটা আলফা, আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা হবে এটা বিটা, সো আলফা সমান বিটা, সো এইভাবে সে রিফ্লেক্ট করে আর চলতে থাকবে। আবার এখান থেকে চলার সময় যদি সে আবার একটা ইয়েতে যায়, আবার একটা, ওর এখান থেকে ফিলামেন্ট ছিল, একটা ফিলামেন্ট আগে দিক তার একটা যাচ্ছিল, এইটার হেড, সো সে এখানে একসময় আবার আঘাত করে কি হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সমান অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, সে আবার এইভাবে চলতে থাকবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সমান অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। সো ক্রস করবে না, 2 নম্বর নিয়ম হচ্ছে ক্রস করবে না, ইনঅ্যাক্টিভ টেইলকে ক্রস করবে না, তাহলে ক্রস করবে না মানে তাহলে হয় ডেড হয়ে যেতে হবে অথবা রিফ্লেক্টেড হতে হবে, ডেড হবে না, সে চলতে থাকবে, রানিং অবস্থায় চলতে থাকবে। সো রিফ্লেকশন অফ এ করেশন ফিলামেন্ট এর নিয়ম হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আমি তো এই ছবিগুলো আমি এঁকে দেখাচ্ছি, আমরা একটা রিয়েল ছবি দেখবো পরবর্তীতে, শেষের দিকে যে নিয়মগুলো আগে দেখে যাই। এটা হচ্ছে মানে স্কেমেটিক ফিগার, এটা রিয়েল ফিগার না, মানে আমি যেমন এঁকে দেখালাম ঠিক সেরকম, এই যে একটা ফিলামেন্ট আগে গেছে, তারপর এটা তোমার বই থেকে নেওয়া, কিন্তু এটা স্কেমেটিক মানে হচ্ছে যেটা আমরা একেবারে জিওমেট্রির সঙ্গে মিলিয়ে করি, রিয়েল সিনারিওটা হুবহু এরকম হবে না, 19-20 হবে, হয়তো এটা 20 ডিগ্রি হলে এটা হয়তো 21 বা 22 অথবা 17 বা 18 ডিগ্রি হবে, তো এটাকে আমরা এইভাবে ফর্মুলায় নিয়ে যেতে পারি। সো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এইভাবে রিফ্লেকশনের ল ফলো করবে। তারপরে কি, স্প্লিটিং অফ এ করেশন ফিলামেন্ট, একটা আরেকটা ইনঅ্যাক্টিভ টেলকে যখন
হিট করে তখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হয়। আরেকটা হয় দুই ভাগে ভাগ হয়ে যায়, স্প্লিট, দুই ভাগে ভাগ হয়ে যায়। কখন? ছবি দেখে, সরাসরি ছবি আছে। যখন এটা হচ্ছে আগের ফিলামেন্ট, তার হেড হচ্ছে এটা, এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন পড়বে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি হবে? তো সেক্ষেত্রে ওইভাবে যদি আমরা ধরি তাহলে আবার হুবহু ব্যাক করবে না, হুবহু ওই জায়গা দিয়ে ব্যাক করবে না। তখন যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে, এই অ্যাঙ্গেল ছিল 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লে সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, দুটো ভাগে ভাগ হবে, স্প্লিট। এবং সেক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 90 ডিগ্রি হয়, ফিলামেন্ট স্প্লিটস ইনটু 2, দুইটা ভাগে ভাগ হবে, এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হবে 45। সো অ্যাঙ্গেল অফ দুইটা ভাগে ভাগ হয়ে গেল, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এদিকেও 45, ডান সাইডে 45। সো রিফ্লেকশনের একাধিক নিয়ম আছে, কোন অ্যাঙ্গেলে পড়ছে তার উপরে আরো একটা নিয়ম আছে। ফার্স্ট দেখলাম যদি লেস দ্যান 90 ডিগ্রিতে পড়ে তখন কি হবে, এখন দেখলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লে দুটো ভাগে ভাগ হয়ে যাবে এবং দুই ক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হবে। নাম্বার সি, থার্ড ওয়ান, যদি obliquely পড়ে, approach each other when two filaments approach each other obliquely, obliquely মানে অলমোস্ট জিরোর কাছাকাছি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা জিরোর কাছাকাছি, খুব ছোট একটা অ্যাঙ্গেলে পড়ে, তখন তারা আগের দুটো নিয়মে চলে না। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সমান অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন তো হবে না, আবার দুটো 45 ডিগ্রি হবে না। তারা যে জয়েন ফর্মিং এ নিউ সিঙ্গেল ফিলামেন্ট, তারা দুটো এক হয়ে মিলে যে একটা নতুন সিঙ্গেল ফিলামেন্ট তৈরি করে। এই যে এটা আগের ফিলামেন্ট আর এইটা পরের, এই অ্যাঙ্গেলটা খুব ছোট, এবং তখন তারা দুটো একসঙ্গে হয়ে এই একটা সিঙ্গেল ফিলামেন্ট হয়ে সে সামনের দিকে এগোতে থাকে। স্যার এটা কি, বলো, আপনি শেষ করেন স্যার। ঠিক আছে। এখানে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা কম হতে হবে, দুটো কন্ডিশন, অ্যাঙ্গেলটা কম হতে হবে এবং এট দ্য সেম টাইম দুটো হেড ঠিক সাইমালটেনিয়াসলি কাছাকাছি চলে আসতে হবে, তখন দুইটা হেড মিলে একটা হেড হয়ে সামনের দিকে এগোতে থাকে। They join forming a new single filament. হ্যাঁ বল, এখন বল শেষ। না স্যার এইটাই জিজ্ঞেস করতেছিলাম। ঠিক আছে, মানে আমি আর কি বলতেছিলাম যে মানে কোন একটা টেইলে যে স্মল অ্যাঙ্গেলে রাইট, হ্যাঁ, এই দুইটা হেড কাছাকাছি সময় একটু একটু আশেপাশে, মানে অলমোস্ট সেম টাইমে এসে মিটবে। হ্যাঁ, তবে হ্যাঁ একটা হেড হয়তো এখানে আছে আর একটা হেড তখন এই কাছাকাছি আছে, তখন একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করে নিয়ে তখন একটা সিঙ্গেল হেড হয়ে সামনের দিকে যায়। অ্যাঙ্গেলটা ছোট হতে হবে, এট দ্য সেম টাইম হ্যাঁ তোমার দুটো হেড কাছাকাছি আসতে হবে, তখন আসলে তখন সে এটা একটা নিউ ওয়ান তৈরি করে সে সামনের দিকে এগোবে। এবং এটা দেখো যে অলমোস্ট এই নতুন যেটা হচ্ছে সেটা এটারও স্ট্রেট লাইন, ওই যে ফার্স্ট যে ফর্মুলা হচ্ছে স্ট্রেট লাইন এগোবে, এটারও স্ট্রেট লাইন, এটারও অলমোস্ট এটারও স্ট্রেট লাইন, যদিও হওয়ার কথা না, থিওরিটিক্যালি ডেফিনেটলি নট, দুটো তো দুই ডিরেকশন আসছিল, দুটাকে যেটা নতুন যেটা হচ্ছে দুটারই স্ট্রেট লাইন হতে পারে, যে কোনো একটা হতে পারে, অথবা দুইটার মাঝখান দিয়ে যেতে পারে, একটু বাঁক তো হবেই, কিন্তু অলমোস্ট আমরা বলা হয় যে এটাকে দুটাই স্ট্রেট লাইন। সো এই হচ্ছে আরেকটা নিয়ম। তা এই হচ্ছে যখন একটা ফিলামেন্ট আরেকটা ফিলামেন্টের সঙ্গে ইন্টারাকশনে যাবে। আরেকটা আমরা এই নিয়মগুলো দেখলাম, আরেকটা হচ্ছে ডেথ ট্র্যাপ, মৃত্যু ফাঁদ, মানে মৃত্যু ফাঁদ, মরে যাবে, একটা ট্র্যাপে পড়ে যাবে ফিলামেন্ট ট্র্যাপে পড়ে যে আর সামনে অগ্রসর হতে পারবে না, ডেড হয়ে যাবে। এটা জিওমেট্রি দেখলেই তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে কেমন, এতক্ষণ যে আমরা ফর্মুলা গুলো দেখলাম সেই ফর্মুলা গুলোকে যদি এবার একটু এইভাবে চিন্তা করি, হ্যাঁ সেটা হচ্ছে যে এরকম, যে এই একটা ফিলামেন্ট যাচ্ছিল, এই একটা ফিলামেন্ট ফার্স্ট ওয়ান হচ্ছে এই, তারপরে যেতে যেতে ওইদিকে আরেকটা ফিলামেন্টের সঙ্গে লাগলো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অনুযায়ী সে ওই ব্যাক করলো, তারপর ওইদিকে আরেকটা ফিলামেন্টের সঙ্গে লাগলো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, সে ব্যাক করলো।
ব্যাক করে এদিকে আসছে। সো এই 1 নম্বর ফিলামেন্টে কিন্তু ঘুরছে এখানে, সে বারবার ব্যাক করছে, ওদিকে লেগে ব্যাক করছে। সো দিস ওয়ান 1, দিস ওয়ান সেই 1, তারপরে এসে এখানে এসে আবার ওই নিজের সঙ্গে ধাক্কা লাগছে। সো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। সো 1 1 ঘুরতে ঘুরতে এই আসলে সেই 1। এইবারে ওই এটা কিন্তু সেই নিজেরটাই আবার এখানে ধাক্কা লাগছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। সো সেই 1 এই আবার সেই নিজের সঙ্গে ধাক্কা লাগছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। সো দিস 1 1 আবার নিজের সঙ্গে ধাক্কা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন 1 আবার নিজের সঙ্গে ধাক্কা। এইভাবে যদি চলতে থাকে কি হবে, তার জায়গা ছোট হয়ে আসছে না আস্তে আস্তে, একসময় আর জায়গা পাবে না। সো ওখানে একসময় এখানে এসে সে ডেড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সো ডেথ ট্র্যাপ বলা হয়। এবং এই ডেথ ট্র্যাপে পড়তে যেয়ে তাকে কি হয়েছে, ওই অনেকবার ঘুরতে হয়েছে। এবং আলটিমেটলি হবে তুমি এই সারফেসটা যত বড় নিবা, র্যান্ডমলি তো চতুর্দিক থেকে এদিক থেকে একটা ফিলামেন্ট যাবে, এদিক থেকে একটা ফিলামেন্ট যাবে, এদিক থেকে একটা ফিলামেন্ট যাবে, এদিক থেকে একটা ফিলামেন্ট যাবে। এই ঘটনা এটাই হয় আলটিমেটলি। ওই সমস্ত নিয়মগুলো ফলো করে দেখা যায় যে বিরাট একটা সারফেসের ভিতরে অনেক ডেথ ট্র্যাপ ফাউন্ড অন দ্য সারফেস অফ। এবং এই ডেথ ট্র্যাপ যেটা দেখা যায় প্র্যাকটিক্যালি, এটাই দেখা যায়। এটা আমরা আমরা যে বেভারেজ কে আমরা ইউজুয়ালি আমাদের বাংলাদেশের প্র্যাকটিসই হচ্ছে এটা, খাই আর শুধু ফেলি। তোমরা রিসেন্টলি বুয়েটে এসছো কিনা জানি না, বুয়েটে এই কয়েক মিটার, 100 মিটারও বলবো না, তার থেকে কম ডিস্টেন্সে এখন ওই যে ইউজ মি বিন রাখা হয়েছে, অনেক বিন রাখা হয়েছে। এর আগেও ছিল, আগে এত গ্যাপ, আরো গ্যাপে গ্যাপে ছিল, এখন খুব ক্লোজ হয়েছে। এগুলো আমরা ইউজ করি না। এই আর্কিটেকচার বিল্ডিং এর সামনে পয়লা বৈশাখের অনুষ্ঠান হয় বা যে কোনো একটা অনুষ্ঠান হয়, তারপর অনুষ্ঠানের পরে দেখা যায় যে খাবারের জিনিস প্যাকেট, লিড ক্যান এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। এই আমাদের দেশের কালচারই হচ্ছে এটা। যেখানে জুয়েলরা থাকে সেখানে যদি এই সিস্টেম হয়। আর তোমাদের বোধহয় মনে আছে কিছুদিন লাস্ট যে বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ ফুটবল হয়েছিল, জাপানিদের প্রশংসা করা হয়েছিল যে তারা পেপারে আসছিল যে তোমার ইয়েতে স্টেডিয়ামে একটা জায়গা খুব নিট অ্যান্ড ক্লিন দেখা গিয়েছিল। তারপরে কি হলো, অন্যান্য সমস্ত জায়গা থেকে একটা জায়গা নিট অ্যান্ড ক্লিন। পরবর্তীতে ওরা স্টাডি করে দেখলো যে এই জায়গায় জাপানিরা বসেছিল। ওরা যে কোনো জায়গায় যে কোনো কিছু ফেলে না, ওরা কিছু খেলেও সেটা আবার ওই হয় ওখানে বিন থাকলে বিনে ফেলবে, আর না হয় ওটা হাতে করে রেখে দেবে, বাহিরে যেখানে যে বিন পাবে সেখানে যে ফেলবে। তা আমাদের দেশের প্র্যাকটিস হচ্ছে আমরা খেয়ে এটা ফেলে দিই। সো ডিসকার্ডেড, ফেলে দেওয়া ক্যান আমরা কি করে ফেলে দিচ্ছি, কোথায় ফেলে দিচ্ছি? হ্যাঁ, রাস্তার উপরে ফেলি না, হয়তো বা ওই রাস্তার ধারে ফেলে দেয়। এরপরে ড্রেনের ভিতরে সে পড়ে যায়, ড্রেনের ভিতরে পানি আছে। ডিসকার্ডেড ক্যান কি, ডিসকার্ডেড ক্যান হচ্ছে মাইল্ড স্টিলের উপরে এনামেল অথবা আমি টিনের কোটিং ধরে নিচ্ছি, সেটা ওই পানির ভিতরে যে অনেকদিন থাকার পরে, তারপরে মানে ময়েস্ট একটা এনভায়রনমেন্টের থেকে এটাকে যখন টোকাইরা তুলে আনে, এটাকে যদি দেখা যায় এইরকম দেখা যায়। ছবিটা আমরা আছি বই থেকে নেওয়া, এই ছবিটা। ওই ক্যানটা, যে ক্যানটা চকচক করছিল যখন তুমি আমি খেয়েছিলাম, সেই ক্যানটার ভিতরে আমরা এরকম দাগ দেখতে পাই। এটা হচ্ছে এ ফিগারটা হচ্ছে এটা হচ্ছে এ ফিগারটা হচ্ছে অ্যাজ ইট ইজ, কোনো ম্যাগনিফাই করা হয়নি, 1x মানে ম্যাগনিফিকেশন 1 টাইমস, মানে নো ম্যাগনিফিকেশন। যেমন এইগুলো হচ্ছে সেই ফিলামেন্ট, ছোট ছোট ফিলামেন্ট, এই ফিলিফর্মের সেই ফিলামেন্ট। এটা হচ্ছে উপরে কোটিং আছে, সবগুলো উপরে কোটিং আছে, কোটিং এর নিচ দিয়েই যাচ্ছে। এইটাকে কোন একটা অংশকে এই 10 গুণ বড় করা হচ্ছে। এই অংশটাকে যদি 10 গুণ বড় করা হয়, এটা হচ্ছে বি ফিগার 10 টাইমস বড় করা হয়েছে, তখন এটা দেখা যাচ্ছে। দেখো ফর্মুলা গুলো, এবং এইটাকে জিওমেট্রিক্যালি বিভিন্ন শেপে আনার, ফর্মুলায় আনার চেষ্টা করা হয়েছে, যে ফর্মুলা গুলো আমরা এখন দেখলাম। দেখো এখানে এই বলবো যে এই একটা ফিলামেন্ট যাচ্ছিল, দেখছিল, তারপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ফিলামেন্ট পড়েছে, পড়ে কি হয়েছে দেখো, এর মুভমেন্ট হচ্ছে এইদিকে, অলমোস্ট এটা 45, এটা 45 একটা ফর্মুলা। অন্যগুলো যদি তুমি দেখো, যে দেখো এখানেও এই একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমানের কাছাকাছি। এখানে অ্যাঙ্গেল অফ এটি ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমানের কাছাকাছি, এরকম।
এটাও একটু এদিক ওদিক, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এরকম অলমোস্ট এরকমই হয়ে যাবে, হুবহু মিলবে না, কাছাকাছি যাবে। এই ফর্মুলা গুলো জিওমেট্রিক্যালি, এই ফর্মুলা মানে এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল সায়েন্স বা মেটালার্জির সিস্টেম হচ্ছে আগে ঘটনা ঘটে, পরে সেই ঘটনার ব্যাখ্যা করা হয়। আর সিএসই, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ওদের জিনিসগুলো হচ্ছে যে আগে প্ল্যানিংটা মাথায় আসে যে আমি এরকম 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 জিনিস চাই, তারপরে সফটওয়্যার ডেভেলপ করা হয়। মানে আগে থট, তারপরে ডেভেলপমেন্ট। আর মেটালার্জি বা ম্যাটেরিয়াল সায়েন্সে আগে ডেভেলপমেন্ট না তো, আগে ঘটনা ঘটে, তারপরে কিভাবে ঘটনা ঘটলো সেখান থেকে যুক্তি, তর্ক, সায়েন্স আনা হয়। ব্যাপারটা হচ্ছে এরকম। এবং এই জিনিসটা, এই কথাটার এক্সাম্পল আমি সামনে আরো দেবো। ম্যাটেরিয়াল সায়েন্সে যে আগে ঘটনা ঘটে, তারপরে কেন ঘটলো সেটা। এই যখন এরকম লিডের ভিতরে ফেলে রাখা একটা লিডের ভিতরে এরকম দেখা গেল, তারপর সেটাকে ম্যাগনিফাই করে এটাকে কতগুলো ফর্মুলায় আনার চেষ্টা করা হলো, ফর্মুলায় যেগুলো আনা হলো সেগুলো তোমার এখনো বললাম। তাই সবগুলো মিলবে না, এই যেগুলো অলমোস্ট এরকম। অ্যাপিয়ারেন্স অফ ফিলিফর্ম করেশন হচ্ছে এরকম। তোমরা এগুলো দেখেছো কিনা জানি না, আমি প্র্যাকটিক্যালি এরকম দেখেছি। ড্রেনের ভিতরে পড়ে থাকা টিন ক্যান যখন তুলে আনা হয়, সামহাও কেউ তুলে এনেছে, এরকম দেখা যায়। তোমরা কোনোদিন যদি দেখো ড্রেনের ভিতর পড়ে আছে এরকম ক্যান, তুলে এনে দেখার চেষ্টা করবা, দেখবে এরকম দাগ দাগ দেখা যায়। Environmental factors on filiform corrosion. এনভায়রনমেন্ট কতটুকু এফেক্ট করে। দেখো এটা কি হয়েছে, ওটা ওই ড্রেনের ভিতরে ফেলে রাখার কারণে একটু দ্রুত তার সঙ্গে হয়েছে। এটা ড্রেনের ভিতর না পড়লে, পানির ভিতরে না পড়ে যদি শুষ্ক জায়গাতেও থাকতো তাহলে হতো একটু ধীরে ধীরে হতো। তো এটা হিউমিডিটির উপর ডিপেন্ড করে। হিউমিডিটি মানে ময়েশ্চারের উপর ডিপেন্ড করে। দেখা গেছে যে 0 থেকে 65% হিউমিডিটি যেখানে, সেখানে এই করোশনটা হয় না। আর হিউমিডিটি যত বেশি হয়, দ্রুততার সঙ্গে তত বেশি হয়। 65 to 80% হিউমিডিটি যেখানে, সেখানে হয়, কিন্তু ওইটা খুব থিন হয়, অত বেশি ফোলাতে পারে না, সামান্য ফোলায়। হয়তোবা সেটা খালি চোখে দেখা যাবে না, ম্যাগনিফাই করলেও তখন বোঝা যাবে, ভেরি থিন ফিলামেন্ট। 80 থেকে 90 যখন হয় তখন একটু ওয়াইড হয়ে যায়, তখন হয়তো খালি চোখে দেখা যাবে। 93 কাছাকাছি গেলে ভেরি ওয়াইড, ওয়াইডটা আরো বড় হয়ে যায়, খালি চোখে আরো ক্লিয়ারলি দেখা যাবে। 95% যখন যায় তখন ফোড়া, ব্লিস্টার মানে হচ্ছে ফোড়া, আমাদের শরীরে যে ফোড়া হয় এইরকম ফুলে ওঠে এবং খুব স্ক্যাটার, চতুর্দিকে দেখা যায়। আর 100% ময়েশ্চার, এটা খুব কম রিয়েলিটি থাকে, তখন একদম সবই ফোড়ার মতো বড় 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 বড়। সো যত ময়েশ্চার কন্টেন্ট যত বেশি হচ্ছে, এবং 65 এর পর থেকে 65 পর্যন্ত ময়েশ্চার হিউমিডিটি থাকলে ফিলিফর্ম করেশন হয় না। যত বেশি হয় তত ফিলিফর্ম করেশনের এক্সটেন্টটা বাড়তে থাকে। তাহলে আমাদের ক্যান কোম্পানিগুলো, যারা ফুড ইন্ডাস্ট্রি আছে, তারা যে ক্যান তৈরি করবে, প্রথমে তো তাদেরকে ডিমান্ডের থেকে একটু বেশি তৈরি করতে হয়। সোসাইটি যে ডিমান্ড থাকে তার থেকে একটু বেশি পরিমাণ তৈরি করতে হয়। বেশি পরিমাণ তৈরি করে তারা স্টোর রুমে রাখে। তাহলে এবং যখন মার্কেট থেকে তাদের কাছে ক্লেম করা হয় আমাদেরকে এত পিস দাও এত পিস দাও, তখন স্টোর রুম থেকে দেয়। ওই স্টোর রুমে যখন রাখতে হবে তখন তাকে খেয়াল করতে হবে যে তাদের ওই স্টোর রুমের হিউমিডিটি যেন লেস দ্যান 65%। তাহলে স্টোর রুমে থাকতে থাকতেই ফিলিফর্ম করেশন হয়ে যাবে, তখন একটা মার্কেটে গেলে মার্কেট থেকে আর কিনবে না, ওই কোম্পানিটা কিনবে না। যে কোম্পানি এটা মেনটেন করতে পারবে তারটাই শুধু কিনবে, বাকিটা আর বিক্রি হবে না, অথবা লো প্রাইসে বিক্রি করতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে 65 পর্যন্ত হিউমিডিটি থাকলে ফিলিফর্ম করেশন হয় না, এবং হিউমিডিটির অ্যামাউন্ট যত বাড়তে থাকে ফিলিফর্ম করেশনের এক্সটেন্ট তত বাড়তে থাকে। সো তাহলে আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করব বা মিনিমাইজ করব? সো ফার্স্ট হচ্ছে যে no completely satisfactory way to prevent.
খুব স্যাটিসফ্যাক্টরি এটা প্রিভেন্ট করা যায় না। তবে একটু আগে আমরা যেটা যেটা দেখলাম সেটা বলা হচ্ছে যে 65% নিচে হিউমিডিটিতে স্টোর করে। কোটেড মেটাল যেটা আছে সেটা 65 এর নিচে তোমরা স্টোর করো যদি স্টোর করতে হয়। আর খুব সাইন্টিফিক এই জিনিসটা। ইউজ ব্রিটেল কোটেড ফিল্মস। আমি উপরে যে টিনের কোটিংটা দিব বলা হচ্ছে এটা তো ফিল্মের নিচ দিয়ে যাচ্ছে, ফিল্মের নিচ দিয়ে যাচ্ছে, ফিল্মকে ব্রেক না করে যাচ্ছে। শুধু টেইলে যেখানে শুরু হয়েছিল ওই জায়গাটাই শুধু ব্রেক করা আছে, আর কোথাও ব্রেক করা নেই। তা আমরা কি করতে পারি? ইউজ ব্রিটেল কোটেড ফিল্ম। হ্যাঁ, এটার ভিতরে একটু সায়েন্স আছে, লজিক আছে। কেউ কি একটু বলতে পারবে যে কেন এটা, মানে এইটা করতে বলছে ফিল্মটাকে ব্রিটেল করে দাও, তাহলে ফিলিফর্ম করেশন বন্ধ হয়ে যাবে? এটা কি কেউ একটু বলতে পারবে? আমি একটু হিন্টস দেই। ফিলিফর্ম করেশন শুরু হলো এখানে, সো কোটিংটা এখানে ওপেন হয়ে গেল, সো এখানে এটা হচ্ছে ওপেন কোটিং, ওপেন টু অ্যাটমসফিয়ার, এটিএম। এইবারে এটা সামনের দিকে প্রসিড করছে, প্রসিড করে এইটা এখন হেড, এইটা এখন হেড, বাকি এই পর্যন্ত সবই টেইল। এইটুকু শুধু ওপেন টু অ্যাটমসফিয়ার, দিস ইজ, আর বাকি কোনোটাই ওপেন টু অ্যাটমসফিয়ার না, সব ফিল্মের ভিতরে হচ্ছে। এখন বলা হচ্ছে এই ফিল্মটা, যে ফিল্মটা আছে, এই যে ফিল্মটা আনএফেক্টেড ফিল্মটা আর একটু লো লেভেল দিয়ে যাচ্ছিল, এরকম লেভেলে ছিল। এটা যখন ফুলে যায় তখন এরকম জায়গা দিয়ে যায়। বোঝা যাচ্ছে জিনিসটা? বোঝা যাচ্ছে আমি যা বলছি? বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এটা যখন ফুলে যায় তখন এরকম ব্রোকেন লাইন এরকম ফুলে যায়, এইটুকু আনএফেক্টেড। সো এটার সারফেস লেভেলটা হচ্ছে এই জায়গাতে। এখন বলছে যে এটা বন্ধ করার একটা, যদি আমি বন্ধ না করি তাহলে কি হবে? এই হেড সামনের দিকে এগোতেই থাকবে, তারপরে কারোর সঙ্গে কলিশন হলে সে তো নিয়ম অনুযায়ী সিস্টেম অনুযায়ী ঘুরবে ফিরবে ইত্যাদি, ডেড ট্রাপ তৈরি হবে। কিন্তু এটাকে আমি বন্ধ করার জন্য একটা প্রথা বলছে যে এই যে কোটিংটা, এটাকে মেক ইট ব্রিটেল, তাহলে একসময় বন্ধ হয়ে যাবে। আমি একটু হিন্টস দিলাম কিভাবে বন্ধ হবে। কেউ কি কোনো ধারণা করতে পারো? এতদিন যা পড়ানো হয়েছে সবগুলো যদি একসঙ্গে চিন্তা করো তাহলে বেরিয়ে যায়। স্যার ব্রিটেল হ্যাঁ, বলো। ম্যাটেরিয়ালে পোরোসিটি বেশি থাকবে, কোথাও ডিসকন্টিনিউটি হয়ে যাবে এরকম। তুমি একটু কাছাকাছি গেছো, পরোসিটি বেশি থাকবে আর নট নেসেসারিলি ট্রু। হ্যাঁ, তুমি তবে কনসেপ্ট তুমি কাছাকাছি গেছো। কে বললে তুমি? স্যার রিল্যাক্স স্যার। আচ্ছা, ঠিক আছে। আরেকটু চিন্তা করো কোন ধরনের সেল, আমি যে ধরনের সেল গুলো পড়াচ্ছিলাম কোন সেলের সঙ্গে এটা মেলে, কিছু মেলে কিনা দেখো তো। করেশন হচ্ছে কোন জায়গায়? করেশন হচ্ছে এই জায়গাটায়, এখানে করেশন হচ্ছে না। দিস ইজ ওপেন টু এয়ার, দিস ইজ নট ওপেন টু এয়ার। এরেটেড সেল। এয়ারেটিভ সেল, রাইট। তাহলে এয়ারেটিভ সেল মানে এখানে অক্সিজেনের কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন কম। কম, এখানে বেশি। যেখানে কম সেখানে করেশন হয়, তাহলে মিলে যাচ্ছে না, হেডে করেশন হয়, তাই না? জি স্যার, জি স্যার। তো এয়ারেশন সেল। তাহলে ব্রিটেন করলে কি হবে? তাহলে যেখানে এয়ারেশন সেলে করেশন হচ্ছে, এয়ারেশন সেলটাকে অফ করে দিতে হবে, তাই না? ভেঙে এয়ারেশন সেল আর থাকবে না। তাহলে ব্রিটেল করলে থাকবে না কেন? কয়েক জায়গায় হ্যাঁ, মানে ক্র্যাক থাকবে এরকম টাইপ হইতে পারে। সো ও তো মানে অক্সিজেন নাকি স্যার কি ভিতরে ঢুকবে এরকম, মানে বিভিন্ন জায়গা দিয়ে। ওটা ওই রোল নম্বর এক ওই কনসেপ্ট দেখে গেছিলাম। আমি বললাম হ্যাঁ কিছুটা কারেক্ট। ব্রিটেল করলে হবে কি? একটা ব্রিটেল ব্রিটেলের উল্টা জিনিসটা কি? ব্রিটেলনেসের উল্টাটা ডাকটাইল। ডাকটাইল অর মেলেবল সামথিং এরকম। ডাকটাইল মানে কি? ব্রিটেল মানে হচ্ছে ধাক্কা লাগলে যে ভেঙে যায়, তাই না? জি স্যার। বাড়ি লাগলে যে ভেঙে যায়। আর ডাকটাইলিটি সহজে ভাঙে না। হ্যাঁ, ডিফর্ম ধাক্কা হবে লাগলে, হ্যাঁ, ডিফর্ম হয়। এই জিনিসটাকে, এইটাকে যদি আমি টানি, হ্যাঁ, টানি যদি, তাহলে কি হবে? সে ভাঙবে এক সময়, কিন্তু লম্বা হয়ে যাবে।
এই জায়গাটা এখানে চলে আসছে এখন, আর এই জায়গাটা এখানে চলে আসছে। সে ভাঙার আগে কি হয়েছে, এই জায়গাটা লম্বা হয়েছে, চিকন হয়ে গেছে। আর ব্রিটেল এটা যদি ভাঙতো তাহলে লম্বা হতো, এটা লম্বা হতো, জাস্ট এই জায়গাতে ক্র্যাক করে। ব্রিটেলকে ধাক্কা দিলে ভেঙে যায়। এই কোটিংটাকে যদি ব্রিটেল করা হয়, এর ভিতর দিয়ে যখন ফিলামেন্ট যাচ্ছে তখন কি করছে, কোটিংটা তো নিচে আরো নিচের লেভেলে ছিল না, যেগুলো নিচে কোটিংটা এতটুকু ফুলে যাচ্ছে না, এতটুকু ফুলে যাচ্ছে না কোটিংটা। জি স্যার। তো ফোলা মানে কি, যে টান দেওয়া। সো ওইটা তো ব্রিটেল মানে ডাক্টাইলিটি প্রপার্টি নেই, তাহলে কি হবে, সে এখানেই ভেঙে যাবে। যখনই ওর ভিতর দিয়ে একটা কিছু ঢুকবে, ওকে টান দিচ্ছে, টেনশন কাজ করছে, সো এখানেই ভেঙে যাবে, সে ভেঙে যাবে, ব্রোকেন, ভেঙে যাবে। তো ভেঙে গেলে কি হলো, এই জায়গা ভেঙে গেলে এখানে বাতাস ঢুকে গেল, এয়ার ঢুকে গেল, সেই জায়গায় ঢুকে গেল, এই জায়গায় ঢুকে গেল। আর কি এয়ার এসেন্সিয়াল থাকলো, সব থাকলো না, দুই জায়গার এয়ারের কনসেন্ট্রেশন সেম হয়ে গেল। সো আর প্রসিড করবে। বলছে ইউজ ব্রিটেল কোটেড ফিল্মস, যে আমি যদি ওইগুলো যদি আমি মেইনটেইন করতে না পারি, 65 এর ভিতরে রাখতে পারছি না, হ্যাঁ, তাহলে আমি কি করব, যে ফিল্মটা দিব, হ্যাঁ, এটা ব্রিটেল করে দেবো। ব্রিটেল করে দিলে শুরু হয়ে একটুখানি পরে যে ওটা ভেঙে যেয়ে দু জায়গায় বাতাস ঢুকে পড়বে, সো এয়ার এসেন্সিয়াল থাকবে না, আর প্রসিড করবে না। এইভাবে যদি ভাঙতে থাকে আবার ডিফেক্টিভ হয়ে যাবে না? ডিফেক্টিভ হয়ে যাবে, আবার কম্প্রোমাইজ করতে হবে। এখন তোমাকে দেখতে হবে যে কোনটা তোমার জন্য লাভজনক। ভেঙে যাওয়া মানে তখন পাবলিক হাত যখন কিনবে, হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে, দেখা যাবে, তখন বলে দূর এটা ভালো না, কোয়ালিটি ভালো না। কারো হাতে নখের একটু আঁচড় লাগলে ভেঙে যাবে, না এটার কোয়ালিটি ভালো না, ওই কোম্পানিটা ভালো, ওটা নখের আঁচড় লাগলে ভাঙে না, ইত্যাদি ইত্যাদি। তোমার কম্প্রোমাইজ করতে হবে। এখানে মানে একটা ওয়ে বলা আছে, সায়েন্টিফিক একটা ওয়ে বলা আছে। এখন বাকিটা তুমি কি করবা সেটা কোম্পানির ব্যাপার। কোম্পানি ওই যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট সবগুলো চিন্তা ভাবনা করে সে একটা পদ্ধতি বেছে নেবে। ওই সায়েন্সটা এখানে বলা হয়েছে, when corrosion filament begins, brittle film cracks, যখন সে ফিলামেন্টটা সামনের দিকে প্রসেস করবে, begins to proceed, তাহলে brittle film cracks, কারণ তার ডাক্টিলিটি নাই, ductile film will not crack, brittle film cracks at the growing head, হেডের কাছে ক্র্যাক করে যাবে, oxygen is admitted, oxygen ঢুকে যাবে to the head, differential oxygen concentration is removed, differential oxygen concentration সেলটা রিমুভ হয়ে যাবে, and corrosion ceases, and corrosion বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে piriform corrosion, one type of crevice corrosion। আমাদের crevice corrosion শেষ। আমরা নেক্সটে যাব, হচ্ছে এখন কত বাজে, 41 বাজে, নেক্সটে শুরু করতে পারবো। 8 forms of corrosion, এই 8টা টাইপস ছিল, আর লাল 3টা আমাদের পড়া হয়ে গেল ক্রেভিস পর্যন্ত। ফোর্থ ওয়ান ইজ পিটিং। আজকে আমরা পিটিং শুরু করব, দেখা যাক কত দূর যেতে পারি। একটা কোশ্চেন, আমাদের পরের সিটিটা মানে কতটুকু পর্যন্ত হবে? পরের সিটিটা কতটুকু পর্যন্ত হবে এটা পরে বলবো, তবে এটা মিড টার্ম ব্রেকের পরে ফার্স্ট উইক যে উইকে খুলবে ওই উইকে নিব, যেটা মিড টার্ম ব্রেকটা তোমরা কাজে লাগাতে পারো। জি স্যার। হ্যাঁ, সিলেবাসটা আমি পরে বলবো। পিটিং করেশন, তো এখানেও ক্রেভিস করেশনে যেমন ক্রেভিস একটা টার্ম ছিল, তার একটা ডেফিনিশন ছিল, এখানেও পিট হচ্ছে একটা টার্ম। ক্রেভিস করেশনের কাছাকাছি এরকম একটা করেশন। পিট ইজ এ ক্যাভিটি, ক্রেভিসে বলা হয়েছিল একটা ওপেনিং, এটা বলা হচ্ছে ক্যাভিটি, দ্যাট ইজ ওপেনিং, একটা গর্ত, উইথ সারফেস ডায়া less or equal than the depth, almost exactly। তার মানে পিটটা হচ্ছে কেমন, যে আমি মনে করো যে এই একটা কোনো মেটালের সারফেস, আমি একটা, হ্যাঁ কি বলছো, সিলিন্ডার টাইপের, জাস্ট সিলিন্ডারটা লম্বা বেশি, ডায়ামিটার ছোট। সিলিন্ডার দুটোই তো হতে পারে, না যে ডায়া বেশি, ডায়া বড়, লম্বা কম, এটা সিলিন্ডার কি বলা যায় না, এটাও হতে পারে,
একটা অফসেটিং ভ্যালু থাকবে। সেটা হচ্ছে যে একটা মেটালের সারফেস, আমি দুইটা ক্যাভিটি ড্র করব, আর মেটালটার ডেপথ মনে করো এতটুকু, দুইটা ক্যাভিটি ড্র করব, সারফেস থেকে করেকশন হয়েছে, করেকশনটা নিচের দিকে যাবে। সো এর সারফেসে ফার্স্ট এই যে সারফেস থেকে করেকশন শুরু হবে সবসময় সারফেস থেকে। সো এই একটা করেকশন এতটা এলাকা ব্যাপী হলো, তারপরে এইটা আসলো কতটুকু, ডেপথ এতটুকু আসলো, আরেকটা হচ্ছে যে এই হলো, কিন্তু এটা এত দূর আসলো, এটাকে আমি বললাম এ, এটাকে বি। সো বাই ডেফিনেশন ক্যাভিটি ইজ দিস ওয়ান। এটা কিন্তু করেকশন কি মেটাল ক্ষয় হয়ে যাচ্ছে, তাই না? সো এই জায়গায় মেটাল আর নাই, ক্ষয় হয়ে গেছে, করেকশন নাই। সো এখানেও এই জায়গায় নাই, এই জায়গাটা নাই, এই জায়গাটা, এটা আমার অলমোস্ট সমান হয়ে গেছে মনে হয়। যাও তুমি এই ডায়াটাকে বড় ধরে নাও, এই ডেপথের থেকে বড় ধরে নাও, এই ডায়াটা ইজ গ্রেটার দ্যান দিস ডেপথ, বাট এই ডায়াটা এর ডেপথ থেকে অনেক ছোট, ডেপথটাই বড়। তো যেখানে ডেপথটা বড় হয় অথবা সমান হয় এরকম একটা ক্যাভিটি, সো এই ক্যাভিটি, সো দিস ওয়ান ইজ পিট, দিস ইজ নট পিট, এর ডেফিনিশন সেটা। এবং এই পিটের কারণে যে করেকশনটা হচ্ছে সেটা হচ্ছে পিটিং করেকশন, এটা এক্সট্রিমলি লোকালাইজড এর উল্টাটা হচ্ছে ইউনিফর্ম। ক্রেভিস করেকশন লোকালাইজড বলা হয়েছিল, কারণ ওই পার্টিকুলার ওই ক্রেভিসের ভিতরেই হচ্ছিল, অন্য কোথাও কিন্তু হচ্ছিল না। এটাও এই ক্যাভিটি পিটিং করেকশন এই পার্টিকুলার এই জোনেই হবে, এটাও এক্সট্রিমলি লোকালাইজ, সব জায়গায় হবে না, যেখানে পিট তৈরি হবে সেখানেই হবে। often difficult to detect, কেন ডিটেক্ট? দেখো আমি তো ভিতর কত দূর গেলে আমি দেখতে পাবো না, পাবো কি? এটা যে এত দূর পেনিট্রেট করেছে আমি দেখতে পাবো, আমি তো দেখতে পাবো শুধু সারফেসটা, এবং সেই সারফেসের ওপেনিংটা হচ্ছে খুব ছোট একটা ওপেনিং, তাই না? আর এইটা দেখো, এটা পিট না, এটা সারফেসের ওপেনিংটা অনেক বড়, এটা অনেক বড়, এইটা আমি দেখতে পাবো। কিন্তু এই মেটালটা ফেল করবে কোনটার জন্য? এটার জন্য না এটার জন্য? বি এর জন্য। বি এর জন্য ফেল করবে, তাই না? কারণ এর ইফেক্টিভ এরিয়া, এই ইফেক্টিভ ক্রস সেকশন এখন এতটুকু আছে, এই জায়গার ইফেক্টিভ ক্রস সেকশন এত বড় আছে। সো এখান দিয়ে আমি যে লোডই দেই না কেন, একই জায়গায় দুটোই আছে মনে করবে, যে লোডই দেই না কেন সে এইখান থেকে কোনোদিন ফেল করবে না, সে ফেল করবে ডেফিনিট উইকেস্ট পয়েন্ট হচ্ছে এই জায়গায় দিয়ে ফেল করবে। তো যে জায়গা দিয়ে ফেল করবে সেটা আমি দেখতে পাবো না, কারণ আমি যে জায়গাটা দেখতে পাবো সেটা খুব ছোট, আমি মিস করে যাবো। আমি দেখতে পাবো এইটা, কিন্তু আমি দেখতে পাবো এইটা, দেখতে পেয়ে আমি বলবো যে এরকম একটা আছে, কিন্তু এটার কারণে তো ফেল করবে, ফেল যেটার কারণে করবে সেটা আমি দেখতে পাবো, মিস করে যাবো। সো অফেন ডিফিকাল্ট টু ডিটেক্ট, মানে যেটার কারণে মেটালটা ফেল করবে সেটাই ডিটেক্ট করা মুশকিল, কারণ সেটা আমি ছোট, আমি মিস করে যাবো। স্পিডস আর ভেরি স্মল সাইজ, কারণ যে জায়গাটা আমি দেখছি সেটা খুব ছোট সাইজ, এন্ড অফেন কভার্ড উইথ করেকশন প্রোডাক্টস। আরো কি হয়, করেকশন যখন হয় তখন এই যে বলা হয়েছিল যে করেকশন প্রোডাক্ট দিয়ে ঢাকা থাকে, করেকশন প্রোডাক্ট দিয়ে ঢাকা আছে, এবং এটাও ঢাকা আছে করেকশন প্রোডাক্ট দিয়ে। কিন্তু দেখো এই জায়গাটা অনেক বড় বলে এই যে ঢাকাটা থাকে এটা তো মানে করেকশন যে প্রোডাক্টটা সেটা তো বেস মেটালের সঙ্গে লুজলি বন্ডেড থাকে, তাই না? যদি করেকশন না হতো তাহলে একেবারে ইন্টিগ্রেটেড পার্ট হতো, কিন্তু যেহেতু করেকশন হয়ে এটা অক্সাইড হয়ে গেছে আর ওইটা মেটাল রয়েছে, সো অক্সাইড আর মেটাল একসঙ্গে মানে স্ট্রংলি বন্ডেড থাকবে না, লুজলি বন্ডেড থাকবে। সো কি হবে, এটা অনেক বড় বলে এটা পড়ে যাবে বলে এটা আমি সহজে দেখতে পাবো, আর এটা একটু ছোট বলে এটা সেলফ ওয়েট কম, অক্সাইডটা সেলফ ওয়েট কম, এটা সহজে পড়তে চাইবে না, আটকে থাকবে। সেই জন্য ভেরি স্মল সাইজ and often covered with corrosion products, এবং corrosion প্রোডাক্ট দিয়ে ঢাকা থাকবে, ফলে আমি বুঝতে পারবো। corrosion প্রোডাক্টটাও কম, আমি বুঝতে পারবো এটা অত ফুলে নেই, এই জায়গাটা যত ফুলে ছিল।
এবং এটা ফুলে থাকবে, ফোলাটা পড়ে যাবে, গর্তটা আমার চোখে পড়বে। এটা তো ফুলে নেই এবং আটকে থাকবে, এটা ফোলাটাও আমার চোখে পড়বে না, আমি কিছুই আমি দেখতে পাবো না, কিন্তু আমার ডেঞ্জারাস ছিল এটা। সো ওয়ান অফ দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ ফর্ম। কেন ডিস্ট্রাকটিভ ফর্ম বলা হচ্ছে? কারণ ওইটার কারণেই ফেল হচ্ছে যেটা আমি দেখতে পাইনি। সো ফেলিয়ার অফেন অকার্স উইথ এক্সট্রিম সাডেননেস। সো আমি একজন ইঞ্জিনিয়ার, আমাকে একটা প্ল্যান্ট ইন্সপেক্ট করতে দিল, আমি প্ল্যান্ট ইন্সপেক্ট করে আমি এইটা রিপোর্ট দিলাম যে এরকম একটা পাওয়া গেছে এত বড়, এবং এত বড় যেহেতু সারফেস, এটা অত ডেঞ্জারাস না। আমি এইটার উপরে ইন্সপেক্ট করে রিমেইনিং লাইফ বললাম, বা বললাম যে এত বেশি লোড দেওয়া যাবে না। কিন্তু আমি যে লোডটা দিতে বললাম এইটার উপর ডিপেন্ড করে সেই লোডটা, এই লোডটার ইল্ড পয়েন্টের থেকেও বেশি। তোমরা জানো ইল্ডের থেকে বেশি দিলে মেটাল ফেল করে যায়, কারণ না ডিফেক্ট ফেলিয়ার এতটুকু। সো এইটা আমার অজানা ছিল, এইটার উপরে বেসিস করে, এইটার উপরে ক্যালকুলেশন করে আমি কোনো রিপোর্ট দিতে পারিনি। আমি রিপোর্ট দিচ্ছি এইটার উপর বেসিস করে। সো অজানা সত্য এখানে রয়ে গেছে। সো আজকে আমি রিপোর্ট দিয়ে আসলাম, বলে আসলাম এখনো 5 বছর এইরকম লোড দিলে তোমরা নিশ্চিন্তে চালাতে পারবা। দেখা যাবে 1 বছর পরে হঠাৎ করে এটা ঠিক আছে, এক্সট্রিম সাডেননেস, এন্ড দ্যাটস হোয়াই দিস ইজ ভেরি ডেঞ্জারাস। কথায় বলে যে অজানা মিত্র থেকে জানা শত্রুও ভালো। তো এটা হচ্ছে এই অজানা মিত্রের মতো আর কি। হ্যাঁ, আমি এখানে যে এরকম একটা আছে আমি জানি না, আমি এটাকে মিত্র হিসেবে ধরে নিয়েছি। হ্যাঁ, এটাকে আমি মিত্র হিসেবে ধরে নিয়েছি, আমি জানি না, কিন্তু এটাই আমার ক্ষতির কারণ। যে না জানাটা খুব ক্ষতির কারণ। ডিফেক্ট জানাটা, রোগ না মানুষের রোগ হয়, রোগ না ধরতে পারা মানে কি, তার উপরে ডাক্তার গিনিপিগের মধ্যে একের পর এক এক্সপেরিমেন্ট চালাতে থাকে, এইভাবে ডাক্তার ক্ষতি করে ফেলে। কিন্তু রোগ, কঠিন রোগ হলেও রোগ যদি ধরা পড়ে তাহলে সেই অনুযায়ী তার যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টটা দিতে পারে, পেশেন্ট ভালো হওয়ার একটা পসিবিলিটি থাকে। ব্যাপারটা হচ্ছে এরকমই। আমার ডেঞ্জার জিনিসটা আমি জানি না, আমার অজ্ঞাত সারে রয়ে গেছে। সো এক্সট্রিম সাডেননেস ওটা ফেল করে যাবে। সো দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ডেঞ্জারাস। আমি জানি না, আমাকে আমার অজান্তে। এই পর্যন্ত আজকে শুরুটুকুই হলো, পরের দিনে আমরা আবার এরপর থেকে যখন